সেকুলারিজমকে অ্যাটাক করে তার মানে ও ভারতের সংবিধানকে আক্রমণ করছে একজন সাংবাদিক হয়ে, একজন গণমাধ্যমে সার্বজনীন মঞ্চ থেকে। এর জাজ 5 জন বিচারপতি বা 8 জন বিচারপতিকে নিয়ে একটা কনস্টিটিউশনাল বেঞ্চে গিয়ে ফুল ফ্যামিলি কাশ্মীর টুরিস্ট প্যাকেজ, পেহেলগাঁও, গুলমার্গ, বার্সিয়ান সব জায়গা ঘুরবে এরা, পারলে উড়ি, বারামুল্লা, কার্গিলও এদের ঘুরিয়ে দিবে। তারপর দেখবো কত ধানে কত চাল। বড় বড় বাতেলা বাংলায় বসে। ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার একজন সাংবাদিক, তিনি তার ছাত্র জীবনে এসএফআই পড়তেন। তিনি তার ফেসবুক পোস্ট, পুরোনো ফেসবুক পোস্ট কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, যেখানে ওল্ড মঙ্ক রাম, যেটা একটা মদ, তার সাথে প্রভু রামের তুলনা করেছিল। তার ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে যেখানে তিনি প্রকাশ্যে বলেছেন, হ্যাঁ আমি বিফ খাই। তো এর হচ্ছে ঠিক শুভেন্দুর মতো, আগে গরু খেত, এখন স্বঘোষিত সনাতনী। ওই বাংলা একটা কথা আছে না, নতুন নতুন হিন্দু মন্দিরে বেশি যায়, এদের হয়েছে সেই অবস্থা। আর ময়ূক রঞ্জন ঘোষকে আমি একটাই কথা বলবো, সমাজে বিষ ছড়াচ্ছে টিআরপির নামে, ঠিক আছে, কিন্তু ও যখন সেকুলারদের আক্রমণ করছে, সেকুলারিজমকে আক্রমণ করছে, তার মানে ও ভারতের সংবিধানকে আক্রমণ করছে, যেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমি শুনেছি, সংবাদ মাধ্যমেই দেখেছি যে কোনো এক আইনজীবী ওর বিরুদ্ধে মামলাও করেছে সংবিধানের অবমাননার জন্য এবং সংবিধান বিরুদ্ধে মন্তব্য দেওয়ার জন্য। আশা করব হাইকোর্ট ওটাকে অত্যন্ত সিরিয়াসলি নেবে এবং আমার মনে হয় ময়ূক রঞ্জন ঘোষের মতো লোক, শুভেন্দু অধিকারীর মতো লোক, তাদের নিজের নিজ পেশার ওপরে একটা বড় কলঙ্ক। রাজনীতির পেশাতে যেমন শুভেন্দু কলঙ্ক, সাংবাদিকতার পেশাতে ময়ূক রঞ্জন ঘোষ একটা কলঙ্ক। এরা যেভাবে সমাজে বিষ ছড়াচ্ছে, এদের সভ্য সমাজে কোনো জায়গা নেই, এদের একমাত্র একটা জায়গা জেলের ভেতর। সেকুলারিজম ভ্রষ্টামি বলছেন ময়ূক। আমি তো বলে দিলাম ভারতবর্ষের সংবিধান যাকে স্পর্শ করে দেশের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সকল মুখ্যমন্ত্রীরা শপথ গ্রহণ করেন, সেই সংবিধানের যে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলে বলা আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইজ আ সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, সভারেন রিপাবলিক। তো ময়ূক রঞ্জন ঘোষ যদি সেকুলারিজমকে অ্যাটাক করে তার মানে ও ভারতের সংবিধানকে আক্রমণ করছে একজন সাংবাদিক হয়ে, একজন গণমাধ্যমে সার্বজনীন মঞ্চ থেকে। এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমি মহামান্য হাইকোর্ট, যে হাইকোর্টের একজন উকিল ময়ূক রঞ্জনের বিরুদ্ধে মামলা করেছে, আমি মহামান্য হাইকোর্টকে অনুরোধ করব দয়া করে কঠোরভাবে এটা দেখা এবং এরকম সাংবাদিক যারা তাদের পেশাকে বারবার কলঙ্কিত করছে, এদের সভ্য সমাজে থাকার কোনো জায়গা নেই, কারণ এরা ধর্মীয় উস্কানি দিচ্ছে আর সমাজে বিষ ঢালছে। এর বিরুদ্ধে যেন মহামান্য হাইকোর্ট কঠোর থেকে কঠোর ব্যবস্থা। 1950-এর সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটাই ছিল না, বাদ দিয়ে দেওয়া হোক। ওকে কোথাকার লাটের বান? 1950 সালের আগে ধর্মনিরপেক্ষ কথাটা সংবিধানে ছিল, এটা ঠিক বলছে। তারপরে কথাটা সংবিধানে অ্যাড হয়েছে। এবার এই মূর্খ যেটা জানে না, না জেনে মূর্খামি করছে, সেটা হচ্ছে সংবিধানে যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে 2/3 মেজরিটিতে সেটা লোকসভা এবং রাজ্যসভায় পাশ করাতে হয়। শুধু ইয়েস নো ভোটে জিতে নয়, 2/3 মেজরিটিতে, মানে যদি 100 জন ভোট দেয় তার মধ্যে 75 জনকে সংবিধান বদলানোর ফরে থাকতে হবে বা ফেভারে থাকতে হবে। আর তারপর সুপ্রিম কোর্টে একটা 5 জাজ বা 8 জাজ, 5 জন বিচারপতি বা 8 জন বিচারপতিকে নিয়ে একটা কনস্টিটিউশনাল বেঞ্চে গিয়ে তারপরে কনস্টিটিউশন, সংবিধানের কোনো বদল আনা যায়। বিভিন্ন সময় সংবিধানে বদল এসছে, নতুন কিছু নয়, কিন্তু আবারও বলছি এটা হচ্ছে তার প্রক্রিয়া। একজন উগ্র মৌলবাদীতে বিশ্বাসী, উগ্র সাম্প্রদায়িক একজন সাংবাদিক যদি মনে করে যে সংবিধানকে তার টিভি চ্যানেলে ঘেউ ঘেউ করলে বদলানো যায়, তাহলে এটা আর কিছু না, তার মূর্খামি পরিচয় দেওয়া। তিনি বলছেন ধর্মনিরপেক্ষ করে কিসের মরা কান্না কাঁদছেন, গোটা ভারতে একটা ক্যাম্পেইন শুরু হোক ধর্মনিরপেক্ষ ন্যাকামি চাই। এই ফালতু কথার কোনো জবাব হয় না। আমি তো বারবার একই জিনিসের তো বারবার উত্তর দেওয়া যায় না। আমি তো আবারও বলছি, উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক একজন সাংবাদিক যে নিজের পেশার কলঙ্ক,
যে সংবিধানকে সার্বজনীন মঞ্চ থেকে আক্রমণ করছে, ওর বিরুদ্ধে মামলা হয়েছে। আমি আশা করব মহামান্য হাইকোর্ট ওর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবে, কারণ এরকম সাম্প্রদায়িক লোকজনের সভ্য সমাজে থাকার কোনো অধিকার নেই। দেশের এই দুর্দিনে হিন্দু মুসলিম নিয়ে ভাগাভাগি করা হচ্ছে কেন? দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে। জঙ্গিরা এসে কি তার পেছনে পরিকল্পনা, কি প্ল্যান, সেসবে আমি ঢুকছি না, কারণ তৃণমূল কংগ্রেস এবং বাকি বিরোধী দলরাও বলেছে যে ভারতবর্ষ আগে, রাজনীতি পরে। কিন্তু আমি একটা কথা বলব, যে জঙ্গিরা এসে হিন্দু চিহ্নিত করে খুন করেছে, এটা ঠিক কথা। এটা যদি আমি না মানি তাহলে আমি ভুল করব, তাহলে আমি কাজ করব না, আমি আমার নিজেকে জবাব দিতে পারবো না। এটা ঠিক কথা যে জঙ্গিরা এসে হিন্দু চিহ্নিত করে গুলি করেছে, কিন্তু একটা জঙ্গিদের আক্রমণকে কেন্দ্র করে যারা ভারতীয় হিন্দু আর ভারতীয় মুসলিমের মধ্যে বিভাজনের রাজনীতি করছে, আবার বলছি, একটা জঙ্গি হানাকে কেন্দ্র করে যারা ভারতবর্ষের ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলমানদের মধ্যে বিভাজনের রাজনীতি করছে, উগ্র মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে বা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে, তারা নিকৃষ্টতম রাজনীতি করছে। এদের তো সভ্য সমাজে কোনো জায়গা নেই। আমি আপনাদের বলে দিচ্ছি, এইসব রাজনীতিবিদদের নরকে আলাদা একটা স্থান রাখা আছে। এরা এত নোংরা, এত নিচের। শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান নিয়ে যে রাজনীতিটা করছে, সেটা কি দেশের জন্য বিপজ্জনক? ওকে কেউ সিরিয়াসলি নেয় না। ও চেষ্টা করছে বারংবার বাংলাকে অশান্ত করার, বাংলা আগুন জ্বালানো। বাংলার মানুষ 2026-এর ভোট বাক্সে ইঞ্চিতে ইঞ্চিতে ওকে জবাব দিয়ে। নিরাপত্তার প্রশ্ন ঘুরিয়ে দেওয়ার জন্যই কি হিন্দু মুসলিম নিয়ে ভাগাভাগি করা হচ্ছে? 100%। আজকে মুর্শিদাবাদে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হলো, 4 জন মানুষের মৃত্যু হলো। অত্যন্ত অবাঞ্ছিত এবং অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বহু মানুষ বাড়ি ছাড়া হয়েছিলেন, তারা এখন সবাই ঘরে ফিরে এসছে। কিন্তু শুভেন্দু আর বিজেপি কি স্লোগান দিয়েছিল? দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর বলেছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু করতে হবে। তাহলে ঠিক একইভাবে 26 জন নিরীহ ভারতীয় পর্যটককে যখন পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষের 200 কিলোমিটার ভেতরে ঢুকে গুলি করে হত্যা করে, তাহলে একবার কি স্লোগান উঠবে না, দাবি এক, দফা এক, অমিত শাহ নরেন্দ্র মোদীর পদত্যাগ? যদি শুভেন্দু বাপের বেটা হয় তাহলে এই স্লোগানটা তুলে দেখা। আসলে যাতে মোদীর ওকে কেউ প্রশ্ন করতে না পারে, যাতে অমিত শাহর অপদার্থতাকে কেউ তুলে ধরতে না পারে, সেই জন্য পুরোটা গুলিয়ে দেওয়া হচ্ছে হিন্দু মুসলিমের নোংরা রাজনীতি। 370 ধারা বাতিলের পর প্রচার করা হয়েছিল কাশ্মীর শান্ত, তাহলে সেই কথা কি এখন অতীত? সেই দায়টা তো নিতে হবে বিজেপিকে, নরেন্দ্র মোদীকে আর অমিত শাহকে। এরাই তো বলেছিল আসুন আসুন কাশ্মীরে আসুন, 370 উঠে গেছে, কাশ্মীরে লাল চকে ভারতের তিরঙ্গা লহরাচ্ছে, আসুন ঘুরতে আসুন। আর এই নরেন্দ্র মোদী আর এই অমিত শাহর কথায় বিজেপির যে গোবর ভক্তগুলো আছে তারা লাফাচ্ছিল, কাশ্মীরে জমি কিনবো, কাশ্মীরি মেয়েদের সাথে প্রেম করব, কাশ্মীরি মেয়েদের বিয়ে করব। এখন যাক কাশ্মীরে প্রেম করতে, বিয়ে করতে, জমি কিনতে, এখন যাচ্ছে না কেন ওই গোবর ভক্তগুলো? যা, আমি তো বলছি শুভেন্দু অধিকারী অবিলম্বে, ভারত সরকারের শুভেন্দু অধিকারীকে একটা ফ্যামিলি প্যাকেজ করে দেওয়া উচিত। শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সোমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী এবং তাদের পুরো পরিবার, স্ত্রী, বাচ্চা কাচ্চা নিয়ে একদম ফুল ফ্যামিলি কাশ্মীর টুরিস্ট প্যাকেজ। পেহেলগাঁও, গুলমার্গ, বার্সিয়ান সব জায়গা ঘুরবে এরা। পারলে উড়ি, বারামুল্লা, কার্গিল এদের ঘুরিয়ে দিন। তারপর দেখবো কত ধানে কত চাল। বড় বড় বাতেলা বাংলায় বসে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহীদ হলেন ভারতীয় সেনায় কর্মরত বাঙালি জওয়ান ঝন্টু আলী শেখ। কি আমাদের গর্ব, শহীদ ঝন্টু আলী শেখ জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে, ভারত মাতৃকাকে রক্ষা করতে গিয়ে তিনি শ্রেষ্ঠ বলিদান দিয়েছেন, তিনি আত্মবলিদান দিয়েছেন। আমি তাকে নতমস্তকে প্রণাম জানাই। ঝন্টু আলী শেখ তিনি ধর্মীয় ভাবে তিনি মুসলিম। নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী যদি 14 পুরুষের ক্ষমতা থাকে, ঝন্টু আলী শেখকে জিহাদি, দেশবিরোধী, তালিবানি, জঙ্গি বলে দেখাক। আমি রিজু দত্ত, জানি না অন্যরা কি করবে, অন্যরা তো গলা টিপে ধরবে, আমি রিজু দত্ত নিজে গিয়ে ওদের গালের জুতোর বাড়ি মেরে আসবো। ঘোষ একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী হিন্দুস্তান মুর্দাবাদ বলছেন। একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিধানসভার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হিন্দুস্তান মুর্দাবাদ বলছে। সেটা তৃণমূল কংগ্রেস থেকে প্রকাশ করা হয়েছে।
আমরাও সবাই ওটা নিয়ে টুইট করেছি, আসলে মনের কথাটা বাইরে বেরিয়ে এসছে। কিন্তু সেই ঘটনায় আরেকটা তাৎপর্যপূর্ণ ঘটনা আছে, যেটা আমি আপনাদের দর্শকদেরকে বলতে চাই, আর দর্শকদেরকে অনুরোধ করবো একটু ভাববেন, আমি যেটা বলতে চাইছি একটু ভাববেন। শুভেন্দু অধিকারী বিধানসভার গেটের সামনে জঙ্গি হানার পরের দিন একটা ব্যাগ থেকে ফেসবুক লাইভে 26টা পাকিস্তানের পতাকা বার করে পোড়ালো, হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিল। ওটা মূর্খ, উন্মাদ, পাগল, ঠিক আছে, মনের কথাটা বেরিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুভেন্দু অধিকারী জঙ্গি হানার পরের দিন 26টা পাকিস্তানের পতাকা পেল কোথা থেকে? পাকিস্তানি পতাকা খোলা বাজারে বিক্রি হয় না। কলকাতা শহরে যত রাজনৈতিক দলের পতাকা, সেটা তৃণমূল, বিজেপি, সিপিএম হোক, কংগ্রেস হোক, বা আইপিএল চলছে, কেকেআর এর জার্সি হোক, কেকেআর এর পতাকা হোক, সব বিক্রি হয় বড় বাজারে। বড় বাজারে কোথাও পাকিস্তানের পতাকা বিক্রি হয় না। পাকিস্তানের পতাকা যদি কিনতে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের সময়, তাহলে আগের থেকে অর্ডার দিয়ে বানাতে হয়। তাহলে শুভেন্দু অধিকারী পেল কি করে 24 ঘন্টা নোটিসে? তার মানে কি এই পতাকাগুলো আগের থেকে অর্ডার দিয়ে রেখেছিল? কিসের জন্য? তাহলে কি ও জানতো যে জঙ্গি আনা হবে? না, এই পতাকাগুলোকে অর্ডার দিয়ে রেখেছিল কারণ বিভিন্ন জায়গায় বাংলায় ওয়াক অফ বিলের প্রতিবাদ হচ্ছে, সেখানে নিজেদের ছেলেদের ঢুকিয়ে ওই মিছিলের মধ্যে পাকিস্তানের পতাকা উড়িয়ে বাংলাকে কালিমালিপ্ত করবে। কোনটা? এই জবাব কিন্তু শুভেন্দু অধিকারীকে দিতে হবে, আর এই তদন্ত অবিলম্বে হওয়া উচিত। কাশ্মীরের প্রত্যুত্তরে মোদী সরকার যে পদক্ষেপ নিয়েছেন তা কি যথেষ্ট, নাকি আরো বড় পদক্ষেপ হবে? অপর পদক্ষেপ দুর্বল প্রধানমন্ত্রী, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, আর ততটাই অপদার্থ আমাদের ইন্টেলিজেন্স হেড অজিত দোভাল। 80 বছরের বয়সী একজন ভদ্রলোক, তার চাকরিকালে প্রথম ঘটনা ঘটেছিল IC 814 কান্দাহার প্লেন হাইজ্যাক, তারপর অক্ষরধাম, মুম্বাই 26/11, পাঠানকোট, উড়ি, এখন পেহেলগাঁও। কেন অজিত দোভাল এখন ওই চেয়ারে বসে আছে আমি বুঝতে পারছি না। 150 কোটি ভারতীয়র মধ্যে কি আর কোনো ভালো অফিসার নেই রয়ের হেড হওয়ার জন্য? 1, 2, ভারতবর্ষ কি পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে? 2 টাকার বাংলাদেশ আমাদের চোখ দেখাচ্ছে, 2 টাকা 4 আনার পাকিস্তান রোজ চমকাচ্ছে ভারত সরকারকে। ভারত সরকার বলছে জল বন্ধ করে দিচ্ছি ইন্দাস নদীর, ইন্দাস ওয়াটার ট্রিটি অনুযায়ী ভাবে জল বন্ধ, নদী তো বয়ে যাবে, জল বন্ধ হবে কি করে? জল বন্ধ করতে গেলে নদীর ওপরে বাঁধ তৈরি করতে হবে, আর সেই বাঁধ তৈরি করতে 10 বছর লাগবে। ভিসা ব্যান করে দিলাম পাকিস্তানিদের। পাকিস্তানি আছে কজন ভারতবর্ষে? 4 জন, বেরিয়ে চলে গেছে, ফেরত চলে গেছে। আর ক্রিকেট ম্যাচ খেলবো না, এই সিনেমা, পাকিস্তানি সিনেমা রিলিজ হতে দেব না। এগুলো কি মেলিপনা হচ্ছে, কি নোংরামি হচ্ছে? সরি, আমি মেলিপনা শব্দটা ফেরত নিলাম। এটা কি ধরনের চেহারামি হচ্ছে, কি ধরনের ললিপপ দেওয়া হচ্ছে ভারতবর্ষের মানুষের কাছে? শুনুন, পরিষ্কার কথা বলি, ভারতবর্ষের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাত, রাজনৈতিক দলের ঊর্ধ্বে সাংঘাতিক রাগ আর ক্ষোভ আছে। আমরা দেখেছি ভারতবর্ষের বুকে 26টা তরতাজা লাশ নিরীহ মানুষের। ভারতবর্ষের মানুষ 260খানা পাকিস্তানি জঙ্গিদের লাশ দেখতে চাইছে। আপনাদের এই ন্যাকামো, এই মানে এই ছ্যাবলামি, এই ললিপপ দেখতে চাইছে না। ভারতবর্ষের মানুষ 260টা পাকিস্তানি জঙ্গির লাশ দেখতে চাইছে। যদি পারেন, ক্ষমতা থাকে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, আপনারা আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা করে দেখান। আর যদি না পারেন তাহলে লোককে বোকা বানাবেন না। যদি না পারেন পদত্যাগ দিন, অনেকে আছে যারা অনেক কিছু করে দেখাবে। 1971 সালের যুদ্ধে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তান আর্মির প্যান্ট খুলিয়ে দিয়েছিল, পাকিস্তানকে 2 ভাগে ভাগ করে পাকিস্তান আর বাংলাদেশ তৈরি করেছিল। আর আপনি বলছেন চল বন্ধ করে দেব, ভিসা ক্যান্সেল করে দেব। এটা কি ধরনের পাগলামি হচ্ছে, কি ধরনের ছাগলামি হচ্ছে এগুলো? বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষকে বোকা ভাববেন না। প্রচন্ড রাগ, প্রচন্ড ক্ষোভ নিয়ে আমরা বসে আছি শুধু দেখার জন্য যে কটা পাকিস্তানি জঙ্গির লাশ আপনারা নিয়ে আসবেন। যদি না পারেন পদত্যাগ করুন, চেয়ার ছেড়ে দিন। আপনাদের অধিকার নেই তাহলে আর এই দেশ চালান। সেই দুর্দিনে সকলকে একসাথে থাকার কি বার্তা দেবেন? অল পার্টি মিটিং হয়েছে, আর সেই অল পার্টি মিটিং এ সারা ভারতবর্ষের একটাই বার্তা, দল, মত, ধর্ম, বর্ণ, জাত সবার উপরে আমরা ভারতীয়। আমাদের মাতৃভূমি,
আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমিকে আক্রমণ করার চেষ্টা করছে একটা জঙ্গি রাষ্ট্র। আগে দেশ পরে রাজনীতি, আগে দেশ তারপরে বাকি সব। আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, ধর্ম, বর্ণ, দল, জাত পাত সবার ঊর্ধ্বে। কারণ প্রথমে আমরা ভারতীয়, তারপরে আমরা বাকি সব।